সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা মন্ত্র সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। স্বামী গ্রেপ্তার, দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির স্বামী, তাকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ধরল পুলিশ। চেয়েও পাননি রক্ষা কবচ। কলকাতা হাইকোর্টে গেছিলেন রক্ষা কবচ চাইতে, ওনাকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেয়নি। অদিতি মুন্সির নামেও অভিযোগটা আছে, তাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, কিন্তু তদন্তে পুরো কোঅপারেট করতে বলেছে। ওনাকে রক্ষা কবচ দিয়েছিল, বাচ্চা খুব ছোট, 4 মাসের একটা বাচ্চা আছে, তো সেই গ্রাউন্ডে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে, কিন্তু স্বামীকে দেয়নি। তো স্বামী পালিয়ে বেড়াচ্ছিলেন, তো পুলিশও ট্র্যাক করছিল, তো পুরুলিয়া একেবারে বর্ডার এলাকা, সেখান থেকে ধরেছে, এটাই খবর। আমি গানটা শোনালাম এই জন্যে, এই অদিতি মুন্সি সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা ছিল। আমি নিজেও একটা সময় খুব শুনতাম ওর গান, অ্যাপ্রোচ ভাল লাগতো, কিন্তু যে গানগুলো বেশ করে গাইতেন, গানের যে কথা, সেই কথা একটা অন্য ভাবনা থেকে গাইতেন, কিন্তু এখন অন্যভাবে লোকজন মানে দেখাচ্ছেন, শুনছেন। আসলে নিজেও পলিটিক্সে ডিরেক্টলি যুক্ত হয়ে গেলেন, এমএলএ হয়েছিলেন, এবার হতে পারেননি, হেরে গেছেন। একটা অন্য জগতের মানুষ, একটা অন্য ভক্তি শ্রদ্ধা ছিল, তার একটা আলাদা ফ্যান ফলোয়ার ব্যাপারটা ছিল, কিন্তু এমন একটা জায়গায় চলে গেলেন। দেখুন, পলিটিক্সে অনেক মানুষই যুক্ত হন, কিন্তু এমন একটা দলে গেলেন যে দলে ভালো লোক গেলেও ভালো থাকতে পারেন না, যে দলে ভালো লোক ঢুকলেও ভালো থাকতে পারেন না, এমন একটা দল, মানে এমন একটা ছাঁচা ওখানে, যে কেউ ঢুকলে চোর হয়ে বেরোতে হবে, মানে এই টাইপের। তো সেই দলে ঢুকেছেন, ওনার সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে, এবং সবথেকে বেশি প্রশ্ন স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। চুরি, দুর্নীতি, চাকরি, অমক, মারধর ইত্যাদি সব ছিল। তো ধরে ফেলেছে পুলিশ। এখন তো আর ওসব চলবে না, এখন তো দিদির পুলিশ নেই, পিসির পুলিশ নেই, যে অভিযোগ যতই থাকে। আগেও অভিযোগ ছিল, প্রচুর অভিযোগ ছিল, তোলাবাজি ইত্যাদি, মারধর এইসব ছিল, তখন পুলিশ ছিল হাতে, ধরছিল না। কিন্তু এখন পুলিশ তো আর সেই পুলিশ নেই, নতুন পুলিশ মন্ত্রী হয়েছেন, সরকার পাল্টে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, খুব কঠোর এইসব বিষয়ে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। ব্যাস, অভিযোগ হয়েছে, পুলিশ ট্র্যাক করে ধরে নিয়ে চলে এসছে। কিন্তু দর্শক, আমি আজকের দিনে একজনের সঙ্গে কথা বলবো, একজনের সঙ্গে যিনিও খুব ভুক্তভোগী ছিলেন, তার উপরেও প্রচুর অত্যাচার করেছেন এই দেবরাজ চক্রবর্তী, এমনটাই অভিযোগ। এমনকি মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের দিনে তার রিয়াকশান জানতে খুব ইচ্ছে করছে, এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কি বলবেন। আমি দর্শক অনলাইনে নিচ্ছি কিশোর হালদার, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন। ওই এলাকা, বাড়ি এলাকা, মানে ওনার যেখানে বাড়ি সেই এলাকা কৈখালী। কিশোরবাবু, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। অনেকটা রাতে আপনাকে নিলাম, কারণ আপনার সেই মাথা ব্যান্ডেজ করার ছবিটা আমার মনে পড়ছিল, আপনার উপরে যে অত্যাচার হয়েছিল টাকা পয়সার দাবি করে। বলুন, এই গ্রেপ্তারের খবর পেয়ে আপনি কি বলবেন, আপনার প্রাথমিক রিয়াকশন কি? প্রথমে জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ। তিনি যে গুন্ডা, যারা তোলাবাজ, যাদেরকে পরস্পরকে তুলছেন, সত্যি পশ্চিমবাংলাবাসী খুব সুখে আছে, এখন খুব শান্তিতে আছে। এরকম দুর্নীতিতে যুক্ত যে দেবরাজ চক্রবর্তী, এ তো জানা কথাই ছিল যে অ্যারেস্ট হবেই, আজ হোক আর কাল হোক। তার কারণ কি, আমার উপরে 1 কোটি টাকা চেয়ে প্রেসার করেছিল এরাই, এর কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। 40 জন লোক পাঠিয়ে আমারই জমিতে আমারই বিল্ডিং করছি, নিয়ম মেপে, কলকাতা বিধাননগর কর্পোরেশনের বহির্ভূত প্ল্যান, একদম নিয়ম মেপেই কি কাজ হচ্ছিল। সেখানে 1 কোটি টাকা চাইছে, তারপরে মেরে জমি থেকে বের করে দিচ্ছে। মানে কতটা প্রভাবশালী ছিল। এই দেবরাজ চক্রবর্তীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট লিঙ্ক আপ ছিল। তার জন্য তখন আমি বলেছিলাম যে বড় বড় মাথা আছে, কিন্তু তখন সাহস করে উঠতে পারিনি এই দেবরাজের নামটা বলার জন্য। আজকে আমি খুবই আনন্দিত, খুবই খুশি যে
বিচারটা হয়েছে, ঠিক একটু লেট হয়েছে কিন্তু সঠিক সময় হয়েছে। তখন ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছেও গেছিলাম ব্যাপারটা নিয়ে, সিএম কেও তখন জানিয়েছিলাম, মমতা ব্যানার্জিকে, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হয়নি। হাত ছিল যে দেবরাজের মাথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন তো সরকার পাল্টেছে, কাজও খুব ভালো হচ্ছে, শুভেন্দুদাও খুব ভালো ভালো কাজ করছে। আমি অশেষ অশেষ তাকে ধন্যবাদ জানাই যে এইভাবে বাংলার জনগণ সবাই যেন এইভাবে শান্তিতে থাকতে পারে, ভালো কাজ যেন হয়। তার মানে আপনি বলবেন যে যে ভয়টা ছিল সেটা আউট হয়েছে, এখন ভরসা ইন হয়েছে আপনার ক্ষেত্রেও। একদম একদম অ্যাবসলিউটলি রাইট। ভয়টা এখন ভয় হোক, মানে পশ্চিমবাংলার বাসীর আর কোনো ভয় নেই, এখন সবাই শান্তিতে আছে। আচ্ছা, তেঘড়ি আর কৈখালি কতটা তফাৎ? তেগড়িয়া কৈখালি 3 কিলোমিটার সামথিং। ওকে, আমি এবার একটু জানতে চাই, এই অনেকেই জানেন না এই দেবরাজ চক্রবর্তী সম্পর্কে। দেবরাজ চক্রবর্তী অ্যাকচুয়ালি মানে উত্থানটা কি, মানে ওর পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কি? পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা, কোনো বিজনেসম্যান নয়। উনি পড়াশুনো করতো, এর বাবা তরুণ চক্রবর্তী, মানে আমারই এক দাদার বাড়িতে ভাড়া থাকতো। দেবরাজকে খুব ছোটবেলায় চিনি, দেখেছি। কলেজে একটু রাজনীতি ফাজনীতি, কলেজ লাইফে যেরকম হয় করতো। তারপরে পূর্ণেন্দু বসু, যে আমাদের এখানে বিধায়ক ছিল, তার আন্ডারে কাজ করতো মানে পিএ ছিল। সেখান থেকে একটু ঝগড়া টগড়া যাই হোক কিছু হয়েছে, হয়ে তারপরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে দাঁড়িয়ে কৈখালি থেকে ওই ইলেকশনে জিতলো। তারপরে জয়েন করলো তৃণমূলে। তারপরে কোনো এক পুলিশের সঙ্গে ওর আলাপ ছিল, যাই হোক যেভাবে আলাপ হয়েছিল যেটা জানি, তার হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাপ হয়ে গিয়ে আস্তে আস্তে উত্থান হলো। তারপরে তোলাবাজি হলো, গুন্ডামি হলো। এখন 2,000 কোটি টাকার মালিক, ঠিক আছে। কত কত কত? চিলাপুতাতে 2,000 কোটি টাকা। চিলাপুতাতে 35 বিঘে জমি নিয়ে রিসর্ট করছে, পাহাড় কেটে। আপনারা বার করুন খুঁজে, ঠিক আছে। এটা 200% সত্য কথা। দুবাইতে হোটেল করে রেখেছে শুনছি, ঠিক আছে। এগুলো যখন এনআইএ এর হাতে যাবে সব বের করে নেবে, ঠিক আছে। আগে তো বলছেন যে বাবা ছিলেন ভাড়া বাড়িতে, আর ওনার কি এমন হ্যাঁ, কি মানে কোনো ব্যবসা ট্যাবসা আছে, মানে দেখতে পান কিছু কি কোনো ব্যবসা? কোনো ব্যবসা জীবনে দেখিনি, কোনো ব্যবসা করতে, ঠিক আছে। তবে ওনার যে ওয়াইফ, আমি ব্যক্তিগতভাবে একটা মহিলাকে সম্মান জানাই। উনি গান করতেন, আর এই দেবরাজের উত্থানের পরেই ওনাকে বিয়েটাও আমি শুনেছি, যেটা যে ওটাও উনি প্রভাব খাটিয়ে করেছেন। উনি খুব ভালো মহিলা ছিলেন, গান করতেন, ওনার একটা সমাজে পরিচিতি ছিল। উনি গান ফান করে ভালো পয়সা পয়সা পেতেন, ওনার ভালো চলতো। কিন্তু এখন দেখছি তো জড়িয়ে গেছে ওরা, ঠিক আছে। না, প্রভাব প্রভাব খাটিয়ে অনেক কিছু শুনেছি, প্রভাব খাটিয়ে অনেক কিছু করেন, কিন্তু প্রভাব খাটিয়ে বিয়েও করেছেন, এ তো খুবই হ্যাঁ, মানে। বিয়েও করেছে, প্রভাব খাটিয়ে বিয়েও করেছে। পয়সা আসলে তো সবকিছুই করা যায় না। তৃণমূলে যাই হোক, পয়সা, যাই হোক, আমি তোলাবাজি ওই পয়সা। ওই- ওটার ওই বিষয়ে যাচ্ছি না। ওনার ব্যাপারে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট একটা দিয়েছে, ছোট বাচ্চা বলে। আমিও বলছিলাম না, আমিও অদিতি মুন্সির ভক্ত ছিলাম, কিন্তু এমন একটা ছাঁচে চলে গেছেন, তার সম্পর্কেও তো প্রশ্ন তৈরি হয়েছে, কিছু তাকেও তো করার এই নেই কেসে। ওনার, কি করবে। আসলে দলটাই এমন, ওই দলে যারা গেছেন তারাই ওই ভালো হিসেবে গেলেও চোর হয়ে বেরিয়েছেন, এমন একটা ছাঁচ। চোর হয়ে বেরিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই কিশোরবাবু, যে আপনি তো এরকম শিকার হয়েছিলেন, তার মানে আপনার মতো আরও অনেকেই এরকম অত্যাচারের শিকার হয়েছেন, কথা বলতে পারেননি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনি বলছেন যে যা অবস্থা ছিল, যা পরিবেশ ছিল, এখন আপনারা শান্তিতে থাকতে পারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পরে বা রাজ্যে পরিবর্তন আসার পরে, তাই তো? 100 বার 100 বার। তবে বর্তমান আমাদের এখানে যে আহ, বিধায়ক আছে তরুণ জ্যোতি তেওয়ারি, উনি খুব ভালো কাজ করছেন, আর সত্যি জেন্টেলম্যান লোক, ঠিক আছে।
একেবারেই সবাই ভালো কাজ করুন, তাদের উপরে মানুষ ভরসা করেছে, নতুন সরকারটা এসছে, আপনারাও ভালো থাকুন। তবে সত্যি আপনাদের মধ্যে থেকে যে এই যে ভয়টা চলে গেছে, ভরসা পাচ্ছেন নতুন করে বাঁচার, এটা একটা বড় পাওনা। যাক, ভালো থাকবেন, দেখা যাক আইনে কি শাস্তি হয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক শুনলেন, অনলাইনে ছিলেন কিশোর হালদার, প্রমোটার, ভুক্তভোগী। এই দেবরাজ চক্রবর্তী, তার গ্যাং তাদের দ্বারাই অত্যাচারিত হয়েছে। নিজের জায়গাতে বাড়ি করেছিলেন, তাতেও টাকা লাগবে। নিজের জায়গায় বাড়ি, সেটাতেও টাকা লাগবে, টাকা না দিলে মারধর, মাথা ফাটানো ইত্যাদি হয়েছে। কিন্তু অভিযোগ করার পরেও পুলিশ ধরতো না। কিন্তু এখন পুলিশ তো অন্যভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ফলে অদিতি মুন্সি একজন শিল্পী, কিন্তু আজকে তারও মুখ পুড়ছে। শুধু মুখ পুড়ছে না, তারও যোগ তো, যেটা আমরা শুনতে পারছি, তিনিও যুক্ত হয়ে গেছেন। মানে তৃণমূলের সঙ্গে মিশলে কি হয়, অনেক উদাহরণ দর্শক দেখেছেন, এটাও দেখতে পাচ্ছি। চুরি, দুর্নীতি, তারপরে মারামারি ইত্যাদি পুলিশ এখন ধরেছে। এবার দেখা যাক বিচারে কি হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।